প্রথম ধাপে আমরা ছোটখাটো সফলতা পেলেও এবার দ্বিতীয় ধাপে এসে আমরা বেশ কিছু বড় সফলতা পাচ্ছি। বললাম রাজনীতি একটা পাওয়ার, যে পাওয়ারের কাছে বড় বড় ডিগ্রিধারীরাও হাইরা যায়, হার মানে ভাই। দেখছেন না অতীতে গত 15-16 বছরে ডিগ্রিধারীরা হার মানে নাই এই পাওয়ারের কাছে, রাজনীতিবিদদের কাছে। বিএনপি জামাতের বাইরে রাজনীতিতে একটা তৃতীয় বলয় গঠিত হয়ে সেই তৃতীয় বলয়ও ঘুরে ফিরে জামাত ইসলামের পক্ষে যাচ্ছে। আওয়ামী লীগকে বাদ দিয়েছে, এটার আমি কোনো অর্থ দেখি না। আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না। জিএম কাদের, গোলাম মোহাম্মদ কাদের, এই গোলাম আজকে বলেছে যে সে বাংলাদেশে কোনো পাতানো নির্বাচন হতে দিবে না। তার এত বড় সাহস, দুঃসাহসিকতা, কথা বলার সাহস 24-এর এই গণ রক্ত দিয়ে আমরা এইরকম গাদ্দার, যে নাকি ভারত থেকে এসে ঢাকা এয়ারপোর্টে বলেছিলেন যে ভারতকে জিজ্ঞাসা না করে আমি কিছু বলতে পারবো না। এই ভারতের দ্বিতীয় গোলাম হাসিনা হলেন 1 নাম্বার গোলাম, আর জাতীয় পার্টি হলো 2 নাম্বার গোলাম। এই 2 নাম্বার গোলামকে বাংলাদেশ থেকে উৎখাত করার জন্য বাংলাদেশের তরুণ সমাজকে যেখানে তাকে পাবে সেখানেই জুতাপিটা করার অনুরোধ করছি। আমি জানি ইসলামী আন্দোলনের নেতা যখন ডাক দেন, যদি 1 ঘন্টার নোটিশও ডাক দেওয়া হয়, ঢাকা শহরের লক্ষ মানুষের ঢল নামে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও। বললাম রাজনীতি একটা পাওয়ার, যে পাওয়ারের কাছে বড় বড় ডিগ্রিধারীরাও হাইরা যায়, হার মানে ভাই। দেখছেন না অতীতে গত 15-16 বছরে ডিগ্রিধারীরা হার মানে নাই এই পাওয়ারের কাছে, রাজনীতিবিদদের কাছে। যার জন্য আমি জাকির খানকে নিয়ে কথা বললাম, উনার মুখে ভাই ওই জামাত নিয়েও কোনো কথা শুনি নাই, শিবির নিয়েও শুনি নাই, কোনো দল নিয়ে কোনো কথা নাই, নিজের নিয়ে আসে। মনে হয় কি জানেন, সানডে মানডে ক্লোজ করে দুমু। হ্যাঁ, আমাদের দ্বীপ জলের কথা মনে পড়ে। উনি যদি সিনেমা আসতো নাই জাকির খান, হ্যাঁ ভাই ভালো করতো, কিন্তু পুরাই তামিল ভিলেন মনে হয়। তো চেহারা অন্যরকম, চলাফেরা মধ্যে বুঝছেন অন্যরকম মনে হয়, নাট বল্টু কিছু ঢিলা আছে। আসলে ওই যে জেলখানায় ছিল তো অনেক মাইর দই খাইছে, ওই মাইরের এফেক্ট এগুলা। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, এরকম যদি আইটেম থাকে, মানে জাকির খানকে যদি আপনারা আইটেম বানায় নেন ট্রল কইরা, যদি বলেন এরকম আইটেম যদি বিএনপিতে থাকে, তাহলে বিএনপির ভবিষ্যৎ কি? বিএনপির ভবিষ্যতের কথা সবচেয়ে ভালো বলতে পারবে সালাউদ্দিন আহমেদ সাহেব। হ্যাঁ, উনি একমাত্র বিএনপিকে ধরে রাখছে ভাই। খেয়াল করে দেখেন, কেউ কিন্তু এত সামনে এসে কথা বলে নাই। এই যে সরকারের সাথে অন্যান্য দলের সাথে যে তর্ক বিতর্ক চলতেছে গত একটা বছর, উনি তো কইরা যাইতাছে, উনি তো যুক্তি তর্ক দিয়া বুঝাইতাছে, এবং ওনার কথার মধ্যে ভাই অনেক অর্থ থাকে। এটা একটু গভীরভাবে তাকাইলেই দেখতে পাবেন। ওই ভাষণের একদম শেষের দিকে বলতেছিল না যে আমাদেরকে প্রতিরক্ষা বাহিনীগুলোর সাথে একটা ব্যালেন্স করে চলতে হবে। প্রতিরক্ষা বাহিনী বলতে কি বুঝাইছে জানেন? ওই 3 বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আবার আমাদের আর্মি, বিশেষ কইরা ওই কথাটাই বুঝাইছে। এই যে ধরা পড়লো 25 জন, এই যে এসি বাসে কইরা নিয়ে গেল, এইটারই উনি ইশারা দিছিল যে আমাদেরকে প্রতিরক্ষা বাহিনীর সাথে ব্যালেন্স করে চলতে হবে, না হলে দেশ হুমকির মুখে, দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে প্রতিরক্ষা বাহিনীগুলোর সাথে যদি আমরা সুসম্পর্ক না রাখি। আরে ভাই, আপনি কিভাবে সুসম্পর্ক রাখবেন? ইনাদেরকে না ধইরা, ইনাদেরকে ছাড় দিয়া সুসম্পর্ক রাখতে বলতেছিলেন, এইটাই তো বুঝাইতে চাইতেছিলেন। আর ওই জন্যই ডক্টর ইউনূস স্যার শক্ত মুখ নিয়ে আপনার দিকে তাকায় ছিল। ওই ভাষণটা আপনারা আবার একটু টাইনা দেখেন, কিভাবে তাকায় ছিল ওনার মুখের দিকে, আর মনে মনে হাসতেছিল। সপ্তাহখানিক পরই তোমাকে আমি দেখাচ্ছি বাছা। ওই যে দেখাইলো 15 জনকে নিয়ে হাজির করলো। দেখছেন, ডক্টর ইউনূস স্যারকে ওনার চিন্তা ভাবনা থেকে এক চুলো কেউ নড়াইতে পারবে না। অনেকেই ভাবতেছে ভাই ডর দেখাইলে ডরাইবো উনি। উনি ডরানোর লোক না রে ভাই, ওগুলা পার হয়ে আসছে তো উনি। ওনাকে ভয় দেখাইয়া কেউ কিচ্ছু করতে পারবেন না। দেখেন না চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সাহস, এই সাহসটা কে দিছে? এইটুক তো বুঝার ক্ষমতা আপনাদের আছে। এই সাহসটা আমাদের ইউনূস স্যারই দিছে। ইউনূস স্যার ক্লিয়ারলি বইলা দিছে প্রত্যেকটা বিচার আগে হইতে হবে, বলছে না? দেখেন 13 তারিখে, আগামী মাসের নভেম্বরের 13 তারিখে 3টা রায় আসতেছে। এর মধ্যে প্রধান আসামি শেখ হাসিনা, প্রধান আসামি। এই 3টা শুধু রায় আসবে ভাই, বিচারকের রায় আসবে। এর মধ্যে যুক্তি তর্ক শুনানি প্রমাণ সব কিছু দেওয়া হয়েছে, সব অ্যাঙ্গেল থেকেই প্রমাণ দেওয়া হয়েছে।
এই প্রমাণের পরে এখন বিচারক কি দেখবে? বিচারক কখনোই বুঝছেন রং আর রাইট দেখে না, বিচারক সবসময় রাইট দেখে। রং আর রাইট দেখে কারা ভাই? যারা গ্রামের পঞ্চায়েত, যারা গ্রামের মধ্যে ওই যে মাতবর থাকে না, বিচার করতে বসে, এই পক্ষকেও খুশি করে, এই পক্ষকেও খুশি করে, দুই দিকে ব্যালেন্স কইরা চলে। কিন্তু বিচারকরা তো ভাই ওই গ্রামের পঞ্চায়েত না, তারা ওই রংটা আর দেখতে যাবে না। রংটা তো নিয়ে অনেক প্রমাণ আদি তারা পাইয়াই গেছে, এখন শুধু রাইট সাইডে থাকবে। রাইট মানে বিচারের রায় দিবে, আর এই রায়টা 13 তারিখে পাবেন। আরো তো বিচার রয়ে গেছে ভাই, অনেক বড় বিচার রয়ে গেছে। বিডিআর, শুধু কি বিডিআর? না 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 না, আরো বিচার রয়ে গেছে। আপনারা কি ভুলা গেলেন রানা প্লাজার কথা, শ্রমিকদের কথা, যাদের অবদানে এই দেশ দাঁড়ায় রয়েছে? আমাদের এই যে গার্মেন্টস সেকশন, এদের যে মৃত্যুটা রানা প্লাজায় কেন হয়েছিল মনে নাই? ওই যে মগা আলমগীর বলছিল বিএনপি জামাত ধাক্কা দিয়া এই বিল্ডিং ফালাইয়া দিছে, এরকম একটা কথা বলছিল না? ওইখানে যে ভাই শত শত প্রাণ গেল, ওগুলার বিচার কই গেল? ওই বিচার তো দেখলাম না ভাই। ওইখানে যে নাটক হইলো, ওই নাটকের সাথে কারা জড়িত ছিল? 3-4 দিন পর একটা মেয়েকে বাইর করে নিয়ে আসলো, বললো যে সে এখনো বাইচা আছে, অথচ তার গায়ের মধ্যে এক ফোঁটা ময়লা নাই। ওইটা নিয়ে অনেক সমালোচনা হইলো, ট্রল হইলো। ওই দিনগুলোর কথা ভুলে গেলে হবে? ডক্টর ইউনূস স্যার ভুলে নাই ভাই। দেখবেন এই রানা প্লাজার সামনে চলে আসবে, এই রানা প্লাজারও তো বিচার হইতে হবে। এই বিচারটা কেন দরকার জানেন? বিশেষ করে ডক্টর ইউনূস স্যারের জন্য খুবই বেশি দরকার, কারণ উনি শ্রমের প্রতি শ্রদ্ধাশীল। আর এই শ্রমিকদের জন্য যদি ন্যায় বিচার একটা আয়না দিতে পারে, তাহলে সারা বিশ্বেতে ভাই ওনার নাম ছড়ায়া যাবে। হ্যাঁ ভাই, কারণ শ্রমিকদের মূল্যায়ন সারা পৃথিবীতেই আছে। আমরা ধনীরা ধনীদের বিচার করি, ধনীদের চিন্তা করি, ধনীদের নিয়ে আলাপ করি, কিন্তু বিশ্বের মধ্যে এখনো মানবতা বাইচা আছে ভাই। এই মানবতাবাদী যারা আছে তারা এই শ্রমিকদের, এই রানা প্লাজায় যে অপমৃত্যুটা হয়েছে, এটার বিচার কিন্তু তারা চায়। তৎকালীন কিন্তু এই বিচার চাই যাইতেছিল আওয়ামী লীগ সরকারের কাছে, তারা এটাকে চাইপা রাখা হয়েছে, কারণ ওই রানা প্লাজারের মালিক তাদের লোক, আওয়ামী লীগের লোক, তাদের ভিতরের লোক, তারা কেন এটা বিচার করতে যাবে? কিন্তু ডক্টর ইউনূস স্যার ওই বিচারটার সামনে আনবে। আপনি একটু নোট করে রাখেন। এখন বলতে পারেন ভাই ফেব্রুয়ারিতে দিয়ে দিল নির্বাচন, এর মধ্যে আবার এত বিচার কেমনে করবে? হ্যাঁ ভাই, করতে পারবে। উনি এই ব্যাপারগুলো নিয়েই এই 15 মাস আলোচনা করছে, কাজ আগায় নিয়ে গেছে, অনেক দূর আগায় নিয়ে গেছে, শুধু সামনে আসবে। আর যদি শেষ না কইরা যাইতে পারে, যারা নির্বাচিত হয়ে আসবে তারা করবে। এখন বলতে পারেন যারা নির্বাচিত হয়ে আসবে তারা যদি না করে তখন কি করতে পারবেন? ভাই করতে হবে, করতে বাধ্য, কারণ সংসদে ভাই ওই জাতীয় পার্টির মতো বিরোধী দল থাকবে না। তো বুঝেন না কেন? জাতীয় পার্টির মতো বিরোধী দল থাকবে না। যারা থাকবে তারা সুন্দরবনের বাঘ থাকবে ভাই। যে আইনগুলো এখন কইরা দিয়া যাবে ডক্টর ইউনূস, এগুলো যদি সমাপ্ত না হয়, এগুলো রানিং থাকবে, চলতে থাকবে। নেক্সট গভর্নমেন্ট এসে এগুলো করতে বাধ্য। বিএনপি জামাতের বাইরে রাজনীতিতে একটা তৃতীয় বলয় গঠিত হয়ে সেই তৃতীয় বলয়ও ঘুরে ফিরে জামাত ইসলামীর পক্ষে যাবে। এতে আমার তেমন কোনো সন্দেহ সংশয় নেই। দর্শক, একটা খবর, বিএনপি জামাতের বাইরে তৃতীয় বলয় গঠনের চেষ্টা। হ্যাঁ, বিএনপি জামাতের বাইরে যদি তৃতীয় বলয় গঠন করা হয়, ইটস গুড। জামাতের একটা বলয় হচ্ছে ধর্মভিত্তিক দলগুলো, এখানেই থাক। এর বাইরে গণ অধিকার পরিষদ, এনসিপি, এবি পার্টি, আপ বাংলাদেশ, এরা মিলে যদি আলাদা একটা বলয় গঠন করতে পারে, ইট উড বি ভেরি গুড, কোনো সন্দেহ নেই। কিন্তু সেই তৃতীয় বলয় আবার এমন কোনো বলয় না যে তারা ক্ষমতায় যেতে পারবে। তারা বৃহৎ দুই বলয়, বিএনপি বলয় কিংবা জামাত বলয়, দুই বলয়ের যে কোনো একটা বলয়ের কাছে যেতে হবে। আলাদা তারা একটা ইউনিট হিসাবে যাবে, সরাসরি বিএনপি বা জামাতের এলাই হিসেবে না, থার্ড পার্টি হিসাবে মিডিয়েট করবে। তো মিডিয়েট করতে যে কোনো একটা দিকে ঝুঁকতে হবে। এটা হচ্ছে এই পার্লামেন্টারি ডেমোক্রেসির মূল কথা, যে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড। তা মেজরিটি তৈরি করতে হলেও তাদের একদিকে ঝুঁকতে হবে। কোন দিকে ঝুঁকবে? যদি এই কথিত তৃতীয় বলয় গঠন সম্ভব হয়, ডেফিনেটলি জামাত বলয়ের দিকে তাদেরকে যেতে হবে, এতে কোনো সন্দেহ সংশয় নেই। হিসাব সহজ, আপনি জাস্ট ভিপি নূরের ঘটনার মাধ্যমে শিক্ষা নিন। ভিপি নূর তার দল নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে, লজ্জা শরম বিসর্জন দিয়ে বিএনপির বলয়ে গিয়েছিল। তারেক রহমান চিঠি দিয়েছিল রিজভির মাধ্যমে যে নূর এবং রাশেদকে যেন কোঅপারেট করা হয়, ওই দুইটা আসন নূর এবং রাশেদকে দেওয়া হবে। কিন্তু ভিপি নূরকে বিএনপি পিটিয়ে এলাকা ছাড়া করেছে। এরপরে ভিপি নূর ওই বলয় থেকে বের হয়ে আসতে বাধ্য হয়েছে। এখন বিএনপির ইন্টারনাল রাজনীতি এতটাই কমপ্লেক্স এবং এতটাই জটিল যে তারা একে অপরকে হত্যা করতে সামান্য দ্বিধাবোধ করে না। আপনারা দেখেছেন যে 5 আগস্টের পর থেকে বিএনপির ইন্টারনাল ক্লাসে 150+ বিএনপি নেতাকর্মী খুন হয়েছে। সেই বিএনপি
কিভাবে, কোন অ্যাঙ্গেলে, কোন সেন্সে দর্শক তাদের মিত্রদেরকে ছাড় দিবে? এটা সম্ভব? এটা বিএনপি চাইলেও সম্ভব না। বিএনপির মিত্রদের ছাড় দেওয়া বিএনপির পক্ষে সম্ভব না। সেন্ট্রাল বিএনপি ছাড় দিল, লোকাল বিএনপি ওই এবি পার্টি, গণঅধিকার পরিষদ, এনসিপি, আপ বাংলাদেশ এদেরকে পিটিয়ে মাঠছাড়া করে দিবে। তো এই জন্যে অনিবার্যভাবে আবার ওই যে ছোট তৃতীয় বলায় তাদের আবার পয়সা পাতি নাই, নির্বাচন করা এত সহজ না, পয়সা লাগবে, বৈধ টাকাই লাগবে, বৈধ খরচও সামাল দেওয়ার মতো সক্ষমতা তাদের নাই। এক্ষেত্রে তারা কি করবে? তারা বাধ্য হবে জামাত বলায় যেতে। এই রাজনীতির যে বিএনপির যে ইন্টারনাল সমীকরণ বা ইন্টারনাল যে ভয়ানক পরিস্থিতি, এই কারণে তার বাইরেও যদি এথিক্যাল কোশ্চেনগুলো দেখি, যেমন এই তৃতীয় বলয় যারা গঠন করতে যাচ্ছে, আমি আসছি আপনাদেরকে শোনাবো কারা, এই কালবেলার এই রিপোর্টে কি আছে। তার আগে বলবো এই সম্ভাব্য তৃতীয় বলয়ের যে রাজনৈতিক দর্শন, সংস্কার প্রশ্নে তাদের যে অবস্থান, জুলাই প্রশ্নে তাদের যে অবস্থান, ভারত প্রশ্নে তাদের যে অবস্থান, আওয়ামী লীগ জাতীয় পার্টি প্রশ্নে তাদের যে অবস্থান, এগুলোতে সবকিছু বিএনপির বিরুদ্ধে এবং জামাতের পক্ষে। আর ধর্মভিত্তিক দল হিসেবে জামাতকে নাকসিট কেন, সেই যুগ এখন আর নাই। আর জামাত নিজেরাই যথেষ্ট উদার হয়েছে এবং জামাত স্বাধীনতা বিরোধী ওইগুলো বলেও এখন আর রাজনীতি করার দিন নেই। অতএব এই দার্শনিক প্রশ্ন যদি আপনি বিবেচনায় নেন, তারপরেও এই তৃতীয় বলয় জামাতের কাছে ঘুরে ফিরে যাবে, এটা অনিবার্য। এ বিষয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতির ময়দানে সক্রিয় দলগুলো এখন মোটা দাগে দুই ভাগে বিভক্ত, যার মধ্যে বড় সংখ্যক দল ব্যস্ত বিএনপির সঙ্গে জোট গঠনের আলোচনায়, কিন্তু এটা টিকবে না। বিএনপির সাথে জোট এটা অবাস্তব। আরে ভাই, বিএনপি যারা করে তারাই তো ঠিক মতো নিজেরা থাকতে পারে। আহত অবস্থা পাওয়া গেছে এবং তাকে উন্নত চিকিৎসার দেওয়া হচ্ছে, তাকে দ্রুত সুস্থ করার জন্য। আমরা প্রত্যেকে এর তীব্র নিন্দা জানাচ্ছি। কি করে একটি সংগঠন বাংলাদেশে এত বড় ষড়যন্ত্র করতে পারে, তার বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দর্শক, দ্বিতীয় যে খবরটি, সেটি হলো বাংলাদেশের নতুন কিছু আইনের ঘোষণা আজকে এসছে। এর মধ্যে আমরা দেখেছি যে আসিফ নজরুল সাহেব তিনি যে সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে যারা পলাতক আসামি, বর্তমান যে আগামীতে নির্বাচনটি হবে সেই নির্বাচনে, মানে ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোনো পলাতক আসামি প্রার্থী হতে পারবে না। এবং এই বিধানটি কিন্তু আমাদের গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও অনুমোদন দিয়েছে আমাদের প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ। এবং একক প্রার্থী আসনে, যে আসনগুলোতে একজন প্রার্থী, সেখানকার যারা ভোটার চাইলে না ভোট দিতে পারবে, এবং যদি না ভোট বেশি পড়ে সেক্ষেত্রে সেখানে আবারও ভোট হবে। আপনাদের মনে আছে শেখ হাসিনা একাই বিনা ভোটে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 না 54টি আসন বিজয় করেছে বলবো নাকি, মানে বিনা ভোটে বিনা প্রার্থীতে একজন দাঁড়িয়েছে, তিনি বিজয়ী আর কি। শেখ হাসিনার আমলটা খুব চমৎকার গেছে, তাই না? অসাধারণ চমৎকার। যারা আওয়ামী লীগ করতেন শুধু আওয়ামী লীগের উপর টাকা লাগাইলেই হয়তো, সেই এমপি, ওই কি বলে মমতাজ এমপি। তো সেই সিস্টেমটার পরিবর্তন আনা হচ্ছে এবার, যেখানে একজন প্রার্থী আছে সেখানকার মানুষ চাইলে না ভোট দিলে ওই ব্যক্তি বাতিল হবে, নতুন করে ভোট হবে। এবং আওয়ামী লীগের যারা পলাতক আছেন তারা কেউ প্রার্থী হতে পারবে না। এবং এছাড়া আরো অনেকগুলো নতুন আইনের ঘোষণা দেওয়া হয়েছে, যেমন নির্বাচন কমিশন চাইলে কোনো একটি অঞ্চলে যদি ব্যাপকভাবে নির্বাচনের কারচুপি বা সংঘর্ষের ঘটনা ঘটে, কেবল একটি কেন্দ্র নয়, পুরো আসনে নির্বাচন বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখবে। এই আইনটিও পরিবর্তন করা হয়েছে। এবং আরো অনেকগুলো বিষয় এখানে আসছে। যারা প্রবাসে থাকেন তারাও ভোট দিতে পারবেন, যারা সেখানে ভোট অনুষ্ঠিত করবেন তারাও ভোট দিতে পারবেন। এই প্রক্রিয়াগুলো নিয়ে কিছু আইন তৈরি হয়েছে, কিছু নতুন করে বিধানের কথা আজকে আইন উপদেষ্টা জানিয়েছেন। আমি আশা করছি আজকে যে বিষয়গুলো জানিয়েছে, বিষয়গুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং এগুলো আমি মনে করি আগামী নির্বাচনে একটা ভালো ভূমিকা রাখবে। দর্শক, আমি চলে আসছি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আরো একটা বিষয় নিয়ে, গুম কমিশনের একটা বিষয় নিয়ে। আমাদের একজন গুম কমিশনের সদস্য নূর খান, তিনি হঠাৎ করে ভারত সফরে গেছেন। তিনি বিমান যোগে দিল্লিতে গেছেন। তিনি ভারতের দিল্লিতে গেছেন। আমাকে দেখতে পাচ্ছিলেন না অনেকে, না আমার চেহারা খারাপ হয়ে দেখা যাচ্ছিল না, হঠাৎ করে ক্যামেরা আমাকে পছন্দ করছে না, আপনারা ভালোবাসেন হয়তো। তো গুম কমিশনের এই অন্যতম সদস্য হঠাৎ করে কেন ভারত সফরে গেলেন, কখন ভারত সফরে গেলেন? 20 তারিখে তিনি ছুটি নিলেন। জুলকার নাইন সাহেব তার একটি ফেসবুক পোস্টে বলেছেন যে তিনি ব্যক্তিগত সফরে গেছেন, তার সাথে কথা বলে, এবং তিনি আজমির শরীফের একটি ছবি, মানে সেখানে তিনি আজমির শরীফ এবং নিজামুদ্দিন নাকি আউলিয়ার মাজারে যাবেন এমন একটি আশা নিয়ে তিনি ভারতে গেছেন, এবং একটি ছবিও সেখানে আমি দেখলাম শেয়ার দিয়েছেন জুলকার নাইন সাহেব। এবং তার সাথে কথা বলে তিনি বলছেন যে এটি ব্যক্তিগত সফর, কিন্তু দেখলাম যে একটি স্টেটমেন্ট বা একটি রাষ্ট্রীয় প্রজ্ঞাপন হয়েছে, পাবলিকের কাছে এসছে, সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম যে তিনি রাষ্ট্রীয়ভাবে মানে ছুটি নিয়ে গেছেন 21 থেকে 26 তারিখ পর্যন্ত। অর্থাৎ একজন ব্যক্তি যদি তিনি আজমির শরীফে বা কোনো মাজারের উদ্দেশ্যে যাবেন তাহলে সর্বোচ্চ 2 দিন, চিকিৎসার ক্ষেত্রে হয়তো সেটা ভিন্ন। তো হঠাৎ করে তিনি দিল্লিতে গেলেন, 6 দিনের ছুটি,
আবার রাষ্ট্রীয়ভাবে তার যে প্রজ্ঞাপনটি দেখলাম সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে তিনি 21 থেকে 26 তারিখ পর্যন্ত ভারতে অবস্থান করবেন, অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে তাকে প্রোটোকল মেনটেন করে পাঠানো হয়েছে। এই দুটো বিষয় আমি মনে করি কি বলবো কন্ট্রাডিকশন আছে যে দুটো বিষয়ের মধ্যে। একটি হলো তিনি ব্যক্তিগত কাজে কখনো রাষ্ট্র প্রজ্ঞাপন জারি করে না আমার জানা মতে, আবার সেখানে তাকে প্রজ্ঞাপন জারি করে পাঠানোর বিষয়টি উল্লেখ আছে, এক নম্বর কথা। 2 নম্বর হলো তিনি দিল্লিতে যাবেন, কিন্তু আসার সময় তিনি আসবেন বেনাপোল সীমান্ত দিয়ে ট্রেন যোগে, অর্থাৎ কলকাতা হয়ে আসবেন বা যে পয়েন্টে আসেন তিনি যাবেন দিল্লিতে, তার কাজ দিল্লিতে, আজমের শরীফ বলি বা মাজারের কথা বলি সেটা কিন্তু দিল্লিতে, কিন্তু তিনি বেনাপোল দিয়ে আসবেন কেন প্রশ্ন এসে। কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের পলাতক আসামিরা, সেটা সেনাবাহিনীর, পুলিশের, আওয়ামী নেতারা ম্যাক্সিমাম আছে কলকাতা এবং দিল্লিতে। সন্দেহের টিপটা আরো বাড়ছে যে 22 তারিখে 15 সেনা অফিসারকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আর তিনি 20 তারিখে ভারতে পা রেখেছেন। এবং যে গুম কমিশনে অভিযোগ উঠেছে বাংলাদেশ থেকে, এই গুম কমিশনে মানে রিপোর্টে বলা হয়েছে যে ভারতের একটি গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় গুমগুলো হয়েছে অনেক ক্ষেত্রে। সালাউদ্দিন আহমেদের নাম এসছে, শুক্ররঞ্জন বালির নাম এসছে, এবং টার্গেট দিয়ে দেওয়া হতো সেই প্রতিবেশী গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কারা কারা তাদের জন্য থ্রেট। এবং যারাই এই দেশ থেকে পালিয়ে গেছেন সেনাবাহিনীর যত ব্যক্তি, আওয়ামী লীগের প্রত্যেকেরই আশ্রয় হয়েছে ভারতে। তো সেই ভারতে যেখানে গুম কমিশনের রিপোর্ট বলছে এর সাথে আমাদের প্রতিবেশী দেশটি জড়িত, তাদের গোয়েন্দা বাহিনী জড়িত, সেই দেশটিতে প্রায় 6 দিনের লম্বা সফরে গুম কমিশনের অন্যতম সদস্য নুর খান কেন সেখানে পৌঁছলেন, এটি নিয়ে এখন চরম বিতর্ক ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমি মনে করি তিনি কোনো দিন দরবারে গেছেন, তিনি কোনো মেসেজ বহন করতে গেছেন এবং তিনি কোনো বিশেষ কি বলবো বার্তা কারো হয়ে হয়তো পৌঁছে দিতে গেছেন। তিনি দেশে ফেরার পর তাকে জিজ্ঞাসাবাদ করা খুব জরুরি এবং প্রয়োজনে তাকে এই গুম কমিশন থেকে সরিয়ে দেওয়ার দাবি করছি। তিনি যদি সেখানে কোনো কি বলবো গোপন কারণে যান, তিনি নিঃসন্দেহে গোপন বিষয়টিকে গণমাধ্যমে বলবে না। জুলকারনাইন স্যার হয়তো তাকে দায় মুক্তি দেওয়ার জন্য অথবা বিষয়টি তুলেছেন এই পর্যন্তই, কিন্তু তার একটা গোপন মিশন আছে, তার প্রত্যেকটি অ্যাক্টিভিটিসে সেটা প্রমাণ করছে। সো তার বিষয়টিকে সিরিয়াসলি নিতে হবে। দর্শক, এই সময় সবচেয়ে আলোচিত ব্যক্তি দুজনই যে একসময় জামাত বা শিবিরের অংশ ছিলেন। একজন শিশির মনির, আমি যতটুকু জানি তখন বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায়, বিএনপি জামাতের মধ্যে আন্দোলন চলছে, জামাতের অনেক নেতারা যাদের ফাঁসি হয়েছে তাদের অনেকেই বেঁচে ছিলেন। হঠাৎ করে শিবিরের মধ্যে একটা গোলযোগ হয়েছে, শিবিরের একটা বিশাল সংখ্যক গ্রুপ চাচ্ছিল শিবিরের প্রেসিডেন্ট হোক শিশির মনির বা সেক্রেটারি হোক শিশির মনির, এরকম একটা বিষয় ছিল। ঢাকা ভার্সিটির প্রেসিডেন্ট ছিলেন শিশির মনির, ব্যাপক জনপ্রিয় মেধাবী একজন, কিন্তু বলা হচ্ছিল যে শিবিরের মধ্যে বা জামাতের মধ্যে একটা গ্রুপ শিশির মনিরকে চাচ্ছিল না, কারণ সে খুব স্পষ্টবাদী বা সে তাবেদারি করার মতো লোক নয়, এরকম একটি অভিযোগে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।